অন্তরাল পর্ব ১। নারীজাতি ভয়ঙ্করী। নারীর ফাঁদে পড়েছে যে জন, নিঃস্ব হয়ে মরেছে সে জন। মুঠোফোন হাতে নিয়ে ফোন স্ক্রিনে নিজের সব থেকে অপছন্দীয় নারীটির অবয়ব দেখতে দেখতে কথাগুলো আওড়াতে থাকি অভি। গ্যারেজের ভ্যাপসা গরম আর পোড়া মোবিলের গন্ধের মাঝে অভি ওরফে চাঁদ যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। বয়স তার 25-এর কোঠায়। শরীরের ভাঁজে ভাঁজে তারুণ্যের উদ্দামতা আর চোখে মুখে এক ধরনের থোড়াই কেয়ার ভাব। মহল্লা এবং কালো দুনিয়ার লোকেরা তাকে চাঁদ বলে ডাকে ঠিকই, কিন্তু সেই চাঁদে জ্যোৎস্নার চেয়ে কলঙ্ক আর ঝোড়ো হাওয়ার দাপটই বেশি। অভি চাঁদের নাম যতটা না ইউনিক, তার থেকেও বেশি ইউনিক তার সাজসজ্জা। কুচকুচে কালো রঙের একটা ফিটিং শর্ট পাঞ্জাবি, যার উপরের দুটো বোতাম বরাবরের মতোই আলগা করে রাখা, হাতের হাতা দুটো ভাঁজ করে কনুইয়ের উপরে তোলা, যেন যে কোনো মুহূর্তে কারো কলার ধরার জন্য সে প্রস্তুত। কিন্তু সবথেকে আকর্ষণীয় বিষয় হলো তার পরনের সেই গাঢ় খয়েরি রঙের মুন্ডুটা। তবে অভি শুধু মুন্ডুতেই সীমাবদ্ধ নয়, সে জিন্সও পরে টাইট ফিটিং। বাঙালিরা সচরাচর যেভাবে লুঙ্গি পরে, অভি ঠিক সেভাবে পরে না। সে এটাকে কোমরে পেঁচিয়ে এক প্যাঁচে এমনভাবে পরে, যেটার ফলে সামনে একটা চমৎকার ভাঁজ পরে পায়ের কাছে গিয়ে মিশে থাকে। এই মুন্ডুটি তাকে সাধারণ বখাটেদের চেয়েও আলাদা করে এক ধরনের রাজকীয় রাফ অ্যান্ড স্টাফ লুক এনে দেয় মুখশ্রীতে। পায়ে অভি সবসময় সিম্পল বেল্ট বিশিষ্ট জুতা, এবং যখন জিন্স পরে তখন পরে শু জুতা। অভি নিজের মাঝে লুক নিয়ে এতটাই শৌখিন যে তার মতো লুক ক্রিয়েট করা তেমন একটা সম্ভব হয় কারো, যেটা তার বিশেষত্বকে বরাবরই সবার থেকে আলাদা করে আনে। গ্যারেজের এক কোণে একটা আধ ভাঙা বাইকের ওপর হেলান দিয়ে ফোনে দৃষ্টি নিক্ষেপ করে রাখে অভি। চারপাশটা পুরনো লোহালক্কর আর টায়ারে ঠাসা। সিলিংয়ের একটা টিমটিমে হলুদ বাল্ব তার মাথার উপর দুলতে থাকে। সেই হেলমেটে আলো আর ছায়ার খেলায় তার গায়ের তামাতে রঙটা আরও রহস্যময় হয়ে ওঠে। উজ্জ্বল শ্যামলার মাঝে তার ফেস কাটিং বরাবরই আকর্ষণীয়। অভির সমস্ত ধ্যান এখন তার হাতের স্মার্টফোনটার দিকে। ফোনের স্ক্রিনের নীলচে আলোটা তার তীক্ষ্ণ নাক আর চিবুকের উপর এসে পড়তে থাকে। সে গভীর মনোযোগ দিয়ে ফোনের কার যেন আনন্দের ছবি দেখতে থাকে। তার সেই চিরচেনা বখাটেপনা বা ঠোঁটের কোণের বাঁকা হাসিটা এখন গায়েব। বরং সেখানে জমাট বেঁধেছে এক অদ্ভুত নীরবতা। স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে সে অবহেলায় তার এক হাত দিয়ে শার্টের কলারটা একটু ঠিক করে নেয়, কিন্তু চোখ সরায় না। ওই স্থির চোখের দৃষ্টি আর পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা অবয়বটা দেখে বোঝা যায় আজ তার অপছন্দীয় নারীটির কপালে দুঃখ রয়েছে। প্রতিদিনের মতো ঠিক 4:47 আনন্দীর উপস্থিত থাকার কথা অভির গ্যারেজে, যেখানে তার প্রধান কাজ হলো অভির সামনে পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা। অভি চেয়ার নিয়ে বসে থাকে এবং আনন্দী তার সামনে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে। এটাই হলো তাদের রোজগার যোগাযোগের পরিণাম। তবে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে ও কিছু করার নির্দেশনা রয়েছে। এক বিন্দু পরিমাণও নড়াচড়া করা যাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। যদি নড়াচড়া করা হয় তাহলে আবারও রিপিট 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই হলো চাঁদ ভাইয়ের নিয়ম। গত 3টি বছর ধরে এই নিয়মটি চলে এসেছে, নয়তো আমৃত্যুও চলে যাবে এই অদ্ভুত নিয়মটি। অভি এক এক করে আনন্দীর আজকের ছবিগুলো দেখতে থাকে। কলেজের বাইরে নিজের ছেলে এবং মেয়ে বন্ধুদের সাথে হেসে হেসে ফুচকা খাচ্ছিল আনন্দী। যেখানে তার অভির গ্যারেজে ঠিক সময় উপস্থিত থাকার কথা, সেখানে মনের সুখে ফুচকা খেতে থাকে সে। বিষয়টি মোটেও পছন্দ হয়নি অভির। আনন্দী হয়তো ভেবেছিল একদিন লেট করে গেলে কী বা এমন যায় বা আসে, তাই সে ফুচকা খেতে চলে যায় অভির করার নির্দেশ অমান্য করে। তাছাড়া একসময় কে অভিকে সত্যিই বলবে? কেউ তো ছিল না চারপাশে। কিন্তু অভির হোয়াটসঅ্যাপে ঠিক 5টায় কিছু ছবি সেন্ড হয়, যেটা দেখার পর অভি নিজেই কিছু কথা নিজের সাথে আওড়ালো। নারী তুমি ধন্য ঠকবাজির জন্য, জয় নারীর জয়, তাদের পাল্লায় পড়লে জীবন হইবে ক্ষয়। ছবি দেখতে দেখতে অভি হুট করে উপলব্ধি করে তার থেকে সব অপছন্দের রমণীটি এখন তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। অভি পিছন ফিরে চোখ থেকে চশমা সরিয়ে মুন্ডুটি একটু উপরে ধরে সামনে এসে দাঁড়ায় আনন্দীর। বরাবরের মতোই সামনের দুটো বোতাম খোলা, সেখান থেকে গোল্ডেন চেনটি চিকচিক করে নিজের চমক জানান দিচ্ছে।
কানের হেডফোন খুলে উস্কো খুস্কো চুলগুলো ঠিক করতে করতে বলে, ছুটি হয়েছে কয়টায়? মাথা নিচু করে মিনমিন করে আনন্দী বলে, 5টায়। আনন্দী কথা শেষ হতেই অভি তাকে অনুসরণ করে আওড়ায়, 5টায়? আনন্দী একটু মাথা নেড়ে বলে, হুম। আনন্দী মাথা নেড়ে সম্মতি জানায়। ঠোঁটের কোণে তীর্যিক হাসি টেনে এনে অভি সামনের দিকে তাকিয়ে নোবেলের উদ্দেশ্যে বলে, বাবা নোবেল। জি চাঁদ ভাই। বান্দির বাচ্চার ছুটি হয়েছে কয়টায়? নোবেল বিন্দু মাত্র দেরি না করে বলে, 4টা 15তে ভাই। এই একটুকু তথ্যেই পরিস্থিতি পুরো বদলে যায়। অভি ধীরে বলে, 4টা 15 আর এখন বাজে 5টা 20। তারপর হঠাৎ করেই সামনে থাকা টেবিলে লাথি মারে অভি। ভয় পেয়ে দূরে সরিয়ে দাঁড়ায় আনন্দী। ভয়ে পুরো শরীর থরথর করে কম্পিত হতে থাকে তার। লেডিস দায়িকা ভাবিস না, মায়ের পড়তো না, একদম তক্তা বানায় ছাড়বো। আনন্দী থরথর করে কাঁপতে থাকে, তার হাত পা অবশ হয়ে আসতে থাকে, তবুও শক্তি সঞ্চার করে বলে, আমি আপনাকে ভয় পাই না। অভি হালকা হেসে আনন্দীর সামনে ফোন বের করে ধরে। এটাই হলো প্রতিদিনের নিয়ম। আনন্দে যখনই একটু সাহসী হতে যায় তখনই অভি তার রূপ দেখায়। বাপের কথা ভুলে গেছোস? মায়া দয়া নাই বাপের উপরে? আনন্দের চোখে অশ্রু স্পষ্ট হয়ে ওঠে। এই এক জায়গাতেই তারা আটকে গেছে। অভি এমনভাবে তার বাবাকে ফাঁসিয়েছে, তারা কিছুতেই তার হাত থেকে রেহাই পাচ্ছে না, বরং দিন দিন তার অত্যাচারে আরও বেড়েই চলেছে। থানা, পুলিশ, সোশ্যাল মিডিয়া কোনো কিছুই তাদের কাজে দিচ্ছে না। তার বিশেষ কারণ হচ্ছে দাদা সাহেব, আন্ডারওয়ার্ল্ডের বেতাল বাদশা, যার হাত রয়েছে অভির মাথার উপরে, যার ফলে পুরো ফেঁসে গেছে আনন্দী এবং তার পুরো পরিবার। অভি স্যার। অভি দাঁত চেপে বলে, ডোন্ট এফ কিং শাউট। শেখের বিটি। উপরের আকাশ ও চাঁদের দখলে থাকলেও নিচের মাটি এই চাঁদের দখলে। কথা ক্লিয়ার না? কি ভেজাল আছে? অভির কথা শুনে উপস্থিত সকলে বলে, একদম পানির মতো ক্লিয়ার ভাই। চোখ বন্ধ করে ফেলে আনন্দী। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সে। অভি কি কোনো দিন ও তাকে মুক্তি দেবে না? এই বখাটে উশৃঙ্খল রাগী লোকটার থেকে কি সে রেহাই পাবে না? এত এত প্রশ্ন মস্তিষ্ক দূরে বিচরণ করতে থাকে আনন্দীর। আনন্দী মাথা নিচু করে বলে, ভুল তো আমি। ভুল না রে শেখের বিটি, পাপ করছস তুই, পাপ। অভির কর্কশ বাণী শুনে বরাবরের মতোই শান্ত থাকে আনন্দী। প্রতিদিনই এসব শুনতে শুনতে সে এখন অভ্যস্ত প্রায়। কিন্তু সব থেকে যে বিষয়টি অভিকে রাগিয়ে তোলে সেটা হচ্ছে আনন্দের মুখে মুখে তর্ক করা, প্রতিবার প্রতিবাদী হয়ে ওঠা, যেটা মোটেই অভির পছন্দ হয় না। অভি আনন্দের মুখ বরাবরে দাঁড়িয়ে বলে, বড়দের মুখে তর্ক করে যে জন, অকালে রাস্তায় মরে পড়ে থাকে সেজন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আনন্দে মাথা নেড়ে না বোঝায়, অর্থাৎ কথা একদম ক্লিয়ার। অভি ইশারা করতেই তার সাঙ্গপাঙ্গের মধ্যে একজন চেয়ার নিয়ে আসে। খুব আরাম করে তাতে বসে পড়ে অভি। এই শেখের বেটি, আজকে 3 ঘন্টা দাঁড়াই থাকবি, না হলে খবর আছে তোর আর তোর বাপের। ও আনন্দে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন 2 ঘন্টা করে অভির সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাকে। তবে আজ 2 ঘন্টা নয়, 3 ঘন্টা, পুরো 3 ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয় অভি। পাক্কা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে পা একদম শেষ হয়ে যায় আনন্দীর। অভি ইশারা করে কয়েকজন মহিলাকে ডাকে। বয়স্ক মহিলারা এসে আনন্দীকে ধরে নিয়ে যেতে থাকে। অভি দাঁড়িয়ে ধোঁয়া ছাড়তে থাকে, এক দৃষ্টিতে আনন্দীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যেন আবারও খপ করে ধরার ধান্দায় রয়েছে সে। বাপ কেস করে, বেটি তর্ক করে, দুইটাই সাংঘাতিক মাল। 24 ঘন্টা পর উপরে নজর রাখবি, কই যায়, কি খায়, এভরি সিঙ্গল ডিটেলস আমার চাই। না হলে শেষ কথাটা অভি বলে না, বলার প্রয়োজনও নেই। তার চোখের দৃষ্টি যথেষ্ট তার অবাধ্য হওয়ার ফল বোঝাতে। পুরান ঢাকার গডফাদারের হাত যার মাথার উপরে রয়েছে, তার কথার বিপরীতে এমনিতেই কে কি বা যাবে? জানের মায়া তো সবারই থাকে, তার উপরে অভি, যাকে দাদা সাহেব চাঁদ নাম উপাধি দিয়েছে, যাকে তিনি নিজের সন্তানের মতো দেখে, তার কথার অমান্য কি হবে? তাই বেশি কথা অভিকে বলতে হয় না, তার আগেই সবাই বুঝে যায়। কিন্তু আনন্দের বিষয়টি এখনও ধোঁয়াশার মতো সকলের কাছে। আনন্দী এই নামটাই যেন অভির ভিতরের অদ্ভুত এক ঝড় তোলে। যে মেয়েটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকেই আবার এক মুহূর্তের জন্য চোখের আড়ালও হতে দেয় না। যেন ঘৃণা আর আসক্তির মাঝখানে কোথাও আটকে আছে অভি। উন্মাদ হয়ে গেছে সে, নয়তো ঘৃণায়, নয়তো অন্য কিছুতে। কিন্তু 25 বছর বয়সী এই অভির উন্মাদনা
17 বছর বয়সে আনন্দের জীবনটা বিষাদময় করে দিয়েছে। বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী আনন্দী। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টায় তার হাতে থাকার কথা ছিল বই, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা, কিন্তু তার গলার কাটার মতো আটকে আছে এক নাম, অভি। ডাক্তার অভি ফার্সি। এখন অবশ্য সে ডাক্তার কম বখাটে, উচ্ছৃঙ্খল চাঁদ ভাই হিসেবেই পরিচিত সকলের কাছে। আনন্দের জীবনে অভি নামক ঝড় আসে যখন সে ক্লাস 10-এ পড়ত। তখন থেকে প্রতিটা দিন, প্রতিটা রাত ভয়ের মধ্যে কাটে আনন্দীর। অবশ্য সবই তার কৃতকর্মের ফল। না হলে হবু ডক্টর অভি ফার্সি এখন পুরান ঢাকার গডফাদারের ছায়ার আসলো কী করে? আনন্দের জীবনটাই যেন অভির খাঁচায় বন্দি। আনন্দী জানে একদিন তাকে মরতে হবে। অভি চেষ্টাও করছে কয়েকবার, কিন্তু হয়তো শেষ মুহূর্তে দয়া হয়েছিল তার, তাই আর মারেনি তাকে। গ্যারেজ থেকে অভির কাছে থ্রেট শুনে সারা রাস্তা চুপচাপ হয়ে বাড়ি ফিরে থাকে আনন্দী। যদিও এটা প্রথমবার নয়, হিসাব করলে হাজারবার হবে, তবুও সে বারবার পরাজিত হয় নিজের আবেগের কাছে। বাড়ি এসে কারোর সাথে কথা না বলে সোজা নিজের রুমে ঢুকে দরজা হালকা বন্ধ করে দেয় আনন্দী। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে একজন দুর্বল মেয়ে ছাড়া কিছুই মনে হয় না তার। বোর্ড পরীক্ষার চাপ একদিকে আর অভির অমানসিক অত্যাচার অন্যদিকে। সব মিলিয়ে তার জীবনটা যেন ধীরে ধীরে নরকে পরিণত হচ্ছে। ঠিক তখনই মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে সে। মুখ তুলে তাকাতেই দেখে তার মা। কে? মাকে দেখার সাথে সাথেই নিজের মুখের এক্সপ্রেশন পরিবর্তন করে ফেলে আনন্দী। আর যাই হোক, এত ঝামেলার মাঝে পরিবারকে আর বাড়তি ঝামেলা দেওয়া যাবে না। আনন্দীর মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, পড়াশোনার চাপ কি একটু বেশি মা? মায়ের কথা শুনে হালকা ঘাড় নাড়ে আনন্দী। তারপর করুণার দৃষ্টিতে তাকিয়ে বলে, আমরা এখান থেকে কবে যাব মা? আনন্দের চোখ চিকচিক করতে দেখে আয়নায় শেখ বলেন, অভি কি তোকে আবারও ভয় দেখিয়েছে? শুধু ভয় না মা, ওই বখাটেটা থ্রেটও দিয়েছে। চলো না মা, আমরা থানায় যাই। আনন্দের কথা শুনে মায়ের মুখটা শক্ত হয়ে যায়, কিন্তু চোখে ভেসে ওঠে অসহায়তা। তিনি জানেন রাগ করে লাভ নেই, কারণ যার বিরুদ্ধে রাগ তার হাত অনেক লম্বা। পুলিশ কেস থেকে শুরু করে কত কিছু করা হয়েছে, কিন্তু দিন শেষে 1 ঘন্টার বেশি অভি জেলে থাকেনি। ছাড়া পেয়েই দ্বিগুণ অত্যাচার করত আনন্দী এবং তাদের উপরে। মেয়ের এমন অবস্থা প্রায় প্রতিনিয়তই দেখেন মিসেস আয়না শেখ। চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে ক্লান্ত গলায় বলেন, যাওয়ার তো কম চেষ্টা করলাম না আন্দু, কিন্তু পারলাম কই? তোর বাবা কি এমনভাবে ফাঁসিয়ে রেখেছে সে না পারছে নিঃশ্বাস নিতে আর না পারছে ফেলতে। কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় আনন্দীর বুকে। সে স্তব্ধ হয়ে যায়। নিজের করা একটুখানি ভুল আজ পুরো পরিবারকে এমন এক অন্ধকারে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথই নেই। বাবা কোথায় মা? ফ্যাক্টরিতে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি আসছি। মিসেস আয়না শেখ চলে যেতেই ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। পুরান ঢাকার গডফাদার, এককালের হবু ডাক্তার, তার যত রাগ ঘৃণা আনন্দীকে জুড়ে। পুরো জীবনটাই যেন বিষাদময়। 2 দিন পর, সেদিনের পর টানা 2 দিন আনন্দী ঘর থেকেই বের হয়নি। পর্দা টানা রুম, বিছানার পাশে বই খোলা, কিন্তু পড়ায় মন বসে না। মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকায়, মনে হয় কেউ না কেউ তাকে দেখছে, কিন্তু বরাবরই রাস্তা ফাঁকা। তবু ও মনের ভয় কমে না। অভির ভয় জেঁকে বসেছে তার মন জুড়ে। পুরান ঢাকার একটু বাইরে অভির বাড়ি, একটা নির্জন এলাকা। চারপাশে অল্প কিছু বাড়ি, তার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরানো এক দোতলা বাড়ি। দেয়ালের রং উঠে যাওয়া, বারান্দার গ্রিলগুলোতে মরিচা পড়া। বাইরে থেকে দেখলে মনে হয় বহুদিন পরিত্যক্ত, কিন্তু ভেতরে চলছে এক অন্য জগৎ। নিচতলায় থাকে অভির লোকজন। কেউ কার্ড খেলে, কেউ মোবাইলে ব্যস্ত থাকে, কেউ অস্ত্র পরিষ্কার করে, তো কেউ বা মাঝে মাঝে গান গাইতে থাকে। আর দোতলায় থাকে অভি একাই। তার রুমগুলো বড়, ফাঁকা আর ঠান্ডা। দেয়ালে তেমন কোনো সাজসজ্জা নেই, শুধু ঘর গোছানোর জন্য আধুনিক কিছু বস্ত্র আর কোনায় কিছু ফাইলের স্তূপ। যেন এই বাড়িটাও তার মালিকের মতো নিঃসঙ্গ, কিন্তু ভেতরে ভয়ঙ্কর। বিকেলবেলা চুপচাপ বিছানায় আধশোয়া হয়ে থাকে অভি, হাতে মোবাইল, চোখ বন্ধ। মাঝে মাঝে চোখ খুলে কিছু একটা দেখতে থাকে সে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অভির খাস চামচা শফিক বাইরে দাঁড়িয়ে তাকে ডাকে, ভাই। অভি চোখ না খুলেই বলে, কি? আনন্দী ভাবি?
ছড়ি ছড়ি আপনার জাত শত্রু বান্ধবীদের সাথে দিয়াবাড়ি গেছে, লগে পোলাও আছে কয়ডা। এক মুহূর্তে অভির চোখ খুলে যায়। সে হাত বাড়িয়ে মোবাইলটা নেয়। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে কয়েকটা ছবি। কাশফুলের মাঝে দাঁড়িয়ে আনন্দী পাতলা মেরুন শাড়ি পরে হালকা হাসছে। প্রতিটা ছবি জুম করে দেখতে থাকে অভি। আনন্দীর বেশ কিছু প্রাইভেট পার্টস ভিজিবল, যেগুলো জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে অভি। ছবিগুলো দেখতে দেখতে অভির চোয়াল শক্ত হয়ে ওঠে। ড্রয়ার থেকে রিভলভার নিয়ে লোড করতে করতে বলে, গাড়ি বাইর কর, একটু কাশফুল দেখে আসি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সে। তার লোকজন কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পায় না, শুধু পথ ছেড়ে দেয় এবং অভির পিছু পিছু যেতে থাকে। বাইরে তখন বিকেলের আলো নরম হয়ে এসেছে। নির্জন রাস্তার পাশে তার গাড়িটা দাঁড়িয়ে। ড্রাইভারের সিটে বসে ইঞ্জিন স্টার্ট দেয় অভি। গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে আর তার চোখে তখন শুধু একটাই ছবি ভাসছে, কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকা এক মেয়ের হাসি। আর সেই হাসিটাই তাকে পাগলের মতো টেনে নিয়ে যাচ্ছে দিয়াবাড়ির দিকে। দিয়াবাড়ি সাদা কাশফুল ভরা বিস্তীর্ণ মাঠ, হালকা বাতাসে দুলছে তারা। মনে হচ্ছে কেউ যেন নিঃশব্দে হাজারটা সাদা চিঠি লিখে রেখে গেছে প্রকৃতির বুকে। আকাশটা নীল, অস্বাভাবিক শান্ত। এই শান্তির মাঝেই দাঁড়িয়ে আছে আনন্দী, একটা মেরুন শাড়িতে মোড়ানো, চুলগুলো খোলা, বাতাসে উড়ছে এলোমেলোভাবে। তার পাশে বন্ধুরা হাসছে, গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আনন্দীও মাঝে মাঝে হাসছে, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখ দুটো বারবার চারপাশে তাকাচ্ছে, যেন অজানা কোনো ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। বন্ধুদের একজন তার হাত ধরে টেনে নিয়ে যায় কাশফুলের ভেতরে। এইদিকে আয় না, ছবি তুলব। আনন্দী জোর করে হাসে। কাশফুলের মাঝে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য গভীর শ্বাস নেয় সে। মনে হয় এই জায়গাটাই হয়তো তার জন্য একটু মুক্তির স্বাদ নিয়ে এসেছে। এমন একটা জায়গা যেখানে অভি নেই, ভয় নেই, শ্বাসরোধ করা সেই অন্ধকার নেই। কিন্তু আনন্দীর সুখগুলো যেন তার মতোই মনমরা। বেশিক্ষণ স্থায়ী হয় না। আনন্দের থেকে একটু দূরে একটা কালো গাড়ি থামে। হুট করে গাড়ি থামাটা শব্দ কানে ভেসে আসতেই আনন্দের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। তার শরীর যেন আগেই চিনে নেয় সেই উপস্থিতি। ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে। গাড়ির দরজা খুলে নামে অভি। সাদা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকা কালো ছায়ার মতো লাগে তাকে। তার চোখ দুটো স্থির, শীতল, হিসেবি। ঠোঁটের কোণে অদ্ভুত এক বাঁকা হাসি। হাতে গোটানো শার্টের হাতা আর সেই শক্ত চোয়াল, সব মিলিয়ে সে যেন ঝড়ের আগের নীরবতা। বন্ধুরা প্রথমেই কিছু বুঝতে পারে না। তারা এখনও হাসছে, ছবি তুলছে, কিন্তু আনন্দীর পায়ের নিচের মাটি যেন সরে যায়। অভি ধীরে ধীরে হাঁটতে থাকে তাদের দিকে। প্রতিটা পদক্ষেপে কাশফুলগুলো দুলে ওঠে, যেন তার আগমনের খবর ছড়িয়ে দিচ্ছে চারদিকে। অভি এসে একদম আনন্দীর সামনে দাঁড়ায়। বাহ, কাশফুল দেখতে আসছস আমার গ্যারেজে না যাইয়া? বন্ধুরা চুপ হয়ে যায়। কেউ কেউ একে অপরের দিকে তাকায়। পরিস্থিতির অস্বাভাবিকতা বুঝতে সময় লাগে না। অভির চোখ কিন্তু শুধু একজনের উপরই স্থির, আনন্দী। আবার শাড়িও পরছস? একটু এগিয়ে একদম কাছাকাছি দাঁড়িয়ে আনন্দী অভি পা থেকে মাথা অবধি পরখ করতে থাকে আনন্দীকে। আনন্দীর গলা শুকিয়ে আসে, শব্দ বের হয় না, হাত দুটো কাঁপতে থাকে হালকা করে। চারপাশের সুন্দর দৃশ্যটা মুহূর্তেই বদলে যায়। কাশফুলের সাদা রং আর শান্ত বাতাস সব কিছু এখন ভয়ঙ্কর নীরবতায় ঢেকে গেছে। অভি আরও কাছে আসে, এতটাই কাছে যে আনন্দী তার নিঃশ্বাস অনুভব করতে পারে। 2 দিনের মধ্যে তোর শরীরে এমন কোনো পরিবর্তন আসছে যার জন্য বেড়া মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে হইতেছে? কাছে আয় একটু দেখি তো কোনো পরিবর্তন হয়েছে। অভি আনন্দর হাত ধরে টানতে টানতে তাকে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে। আনন্দী শত চেষ্টা করেও নিজের হাত ছাড়াতে পারে না। বখাটে আমার হাত ছাড়। মাঝপথে থেমে যায় অভি। তারপর পকেট থেকে আবারও ফোন বের করে কিছু একটা দেখায় তাকে। তারপর আপনা আপনি ঠান্ডা হয়ে যায় আনন্দী। অভি আবারও খুব জোরে হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে থাকে আনন্দীকে। তোর শরীরে কোনো পরিবর্তন হয়েছে? এটাই একটু দেখতে হইব আমার। চলবে।